হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা এনসিইআরটি ক্লাস 12 পলিটি নেক্সট পোর্শন শুরু করব। চ্যাপ্টার 2 পরবর্তী অংশ শুরু করব। তো এখানে কংগ্রেস অ্যাজ সোশ্যাল অ্যান্ড ইডিওলজিক্যাল কোয়ালিশন। তো এর আগে আমরা দেখেছি যে ওয়ান পার্টি ডমিনেন্স, এরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স, এই অধ্যায়ের কংগ্রেসের ডমিনেন্স ফেজ চলছিল এবং কংগ্রেস একসময় নিজেদের সোশ্যালিস্ট বলে দাবি করা শুরু করে বা সোশ্যালিস্ট প্রিন্সিপাল গ্রহণ করা শুরু করে, সমাজতন্ত্রের যে নীতি সেটা গ্রহণ করা শুরু করে। তো সেই বিষয়ে এখানে বলা রয়েছে, We've already studied the history of how Congress evolved from its origin in 1885 as a pressure group for the newly educated, professional and commercial classes to a mass movement in the 20th century. তো আমরা জানি, ইতিহাসে আমরা এটা জেনেছি, ফ্রিডম স্ট্রাগলে আমরা জেনেছি যে কিভাবে 1885 পর কংগ্রেস তৈরি হয়। 1885-তে আমরা ফ্রিডম স্ট্রাগলে জানি বিষয়টা। তো সে কিভাবে ইভলভ করেছে, ধীরে ধীরে পাল্টেছে, সেটা আমরা জানি। দিস লেড দ্য বেসিস ফর ইটস eventual transformation into a mass political party and its subsequent domination of the political system. এবং পরবর্তী সময়ে একেবারে প্রথম সারির দল হিসেবে উঠে আসে জাতীয় কংগ্রেস। Thus the Congress began as a party dominated by the English speaking upper caste, upper middle class and urban elite. তো আমরা জানি এই বিষয়টা গান্ধীজি আসার পূর্বে পর্যন্ত কংগ্রেস শুধুমাত্র উচ্চশিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। But every civil disobedience movement its launch its social based widened. তো যত এর নতুন নতুন যে সংগ্রামগুলো লঞ্চ হয়, তারপর থেকেই এর সোশ্যাল বেসটা কিন্তু আরও বেড়ে গিয়েছিল। সামাজিক যে এরিয়া সেটা বেড়ে গিয়েছিল বা প্রচুর মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল। বড় বড় আন্দোলনগুলো যখন থেকে লঞ্চ হওয়া শুরু হলো, সেটা 1920-র অসহযোগ আন্দোলন হোক বা 1930-এর আইন অমান্য আন্দোলন হোক, বড় বড় আন্দোলনগুলো কিন্তু কংগ্রেস লিডাররাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং তারাই ছড়িয়ে দিতে পেরেছিলেন সমাজের সর্বস্তরে। ইট ব্রট টুগেদার ডাইভার্স গ্রুপ হুজ ইন্টারেস্ট ওয়ার অফেন কন্ট্রাডিক্টরি। তো এখানে কি হলো, কংগ্রেসের যে সোশ্যালিস্ট মনোভাব সেটা কিছুটা প্রকাশ পেল, একটা মিক্সড মনোভাব প্রকাশ পেল। অর্থাৎ সোশ্যালিস্ট যে প্রিন্সিপাল, সেই বিষয়টা আমাদের বুঝতে হবে যে সোশ্যালিস্ট প্রিন্সিপাল কিন্তু সমতার কথা বলে, ওয়েলফেয়ারের কথা বলে এবং সমাজের মধ্যে প্রত্যেকের জায়গাটা সমান, সেই জায়গার কথা কিন্তু বলে। তো কংগ্রেস একদিকে এলিট পর্যায়ের ব্যক্তি দিয়ে পূর্ণ, আবার অন্যদিকে তারা কিন্তু সাধারণ মানুষের কথা বলছে। তো এই যে একটা মিক্স আপ, এটা ছিল কিন্তু কন্ট্রাডিক্টরি, একে অপরের একটা দ্বন্দ্বমূলক বিষয়টা ছিল। Peasants and industrialists, urban dwellers and villagers, workers and owners, middle, lower and upper class and caste all found space in the Congress. সমস্ত ধরনের মানুষ, মিডল ক্লাস, আপার কাস্ট, লোয়ার কাস্ট, সমস্ত ধরনের মানুষ কংগ্রেসে কিন্তু জায়গা পেয়েছিল। এবং এটা কিন্তু অনেক পরে। তো গান্ধীজির এই ভূমিকাটা বলা হয় যে কংগ্রেসের কে বা এই যে মাস মুভমেন্টগুলো, এটা সাধারণ মানুষকে ছড়িয়ে দেওয়ার পিছনে কিন্তু গান্ধীজির এই ভূমিকাটার অবদানটা কিন্তু স্বীকার করতেই হয়। যে একটা সাধারণ বস্ত্র পরা, সাধারণ মানুষের মতো তাদের ভাষায় কথা বলা, এই যে জিনিসগুলো, এটা কিন্তু গান্ধীজি আসার পরে হয়েছিল। তো জিজ্ঞাসা করা হয় ইতিহাসে বিভিন্ন রকমভাবে, এটা ইউপিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, একটা মেন্সের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় যে গান্ধীজি যদি ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি নামক কোনো ব্যক্তি যদি না থাকতেন তাহলে কি হতে পারত। তো অর্থাৎ ঘুরিয়ে এখানে গান্ধীজির ভূমিকাটা জানতে চাওয়া হচ্ছে। তো এই সমস্ত বিষয় রয়েছে, নানানভাবে প্রশ্ন আসে, একটার সাথে একটা রিলেট করতে হবে। আর এখানে একটা জিনিস, প্রেসার গ্রুপ, প্রেসার গ্রুপ এই যে কথাটা রয়েছে প্রথম শুরুতেই 1885-তে প্রেসার গ্রুপ হিসেবে কংগ্রেস উঠে আসে। প্রেসার গ্রুপ কিন্তু এখনও রয়েছে, আমরা পলিটিতে পড়বো প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ হচ্ছে
যারা কিনা প্রেশার ক্রিয়েট করে কাকে? সরকারকে। এবং এরা কিন্তু পুরোপুরি পলিটিক্যাল হয় না। এখানে প্রেশার গ্রুপ, যদিও কংগ্রেস পলিটিক্যাল পার্টি, কিন্তু প্রেশার গ্রুপ যে সবসময় পলিটিক্যাল পার্টি হবে তা নয়। কোনো শ্রমিক সংগঠন হতে পারে, যে কোনো প্রফেশনে যারা রয়েছে তাদের সংগঠন হতে পারে। তো তারা কি করে? তারা প্রেশার ক্রিয়েট করে, সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করে, এদেরকে প্রেশার গ্রুপ বলে। তো এরকম একটা প্রেশার গ্রুপ হিসেবে উঠে এসেছিল কংগ্রেস, এবং পরবর্তীকালে তারা তাদের জায়গাটা আরও শক্ত করে, তাদের আন্দোলন করার মনোভাব বা স্বাধীনতার যে মনোভাব, সেই জায়গাগুলো তারা কিন্তু ধীরে ধীরে পরবর্তীকালে সেটা আরও শক্ত করেছিল। যাই হোক, তো কংগ্রেসের এরকম পরিস্থিতি ছিল, প্রত্যেকে এখানে স্থান পেয়েছে। Gradually, its leadership also expanded beyond the upper caste and upper class professionals to agricultural based leader with a rural orientation. By the time of independence, the Congress was transformed into a rainbow-like social coalition broadly representing India's diversity under class, caste, religion, language and various interests. তো পরবর্তীকালে এই কথাটাই বলা হচ্ছে, একই বিষয়ের ব্যাপারটা, যে পরবর্তীকালে কংগ্রেস প্রথমে উঠে আসে এলিট মানুষদের সংগঠন হিসেবে, কিন্তু পরবর্তীকালে সেটা সারা দেশের সমস্ত ধরনের, সমস্ত ডাইভার্সিটির মানুষের কাছে সেটা ছড়িয়ে যেতে পেরেছিল। তো এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এইগুলো কিন্তু আবারও বলবো, ডিটেলসে পড়ার একটাই উদ্দেশ্য, যখন ডেসক্রিপটিভ রাইটিং আসবে তখন কিন্তু এই সমস্ত কনসেপ্ট কাজে লাগাতে হবে। তো এগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে বিষয়গুলো দেখতে হবে এবং অ্যানালিসিস করতে হবে যে কোন ঘটনার সাথে কোন ঘটনাটা সম্পর্কিত। এই যে বিষয়টা বললাম যে কেন কংগ্রেস প্রথমে এলিট পর্যায়ে ছিল, কেন পরে সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো, কি এমন কারণ ঘটলো যে সাধারণ মানুষের কাছে কংগ্রেস গ্রহণযোগ্য হয়ে উঠল। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভাবতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, তবে কিন্তু ফাইনালি এক্সামে গিয়ে বিভিন্ন রকম কোয়েশ্চেনের অ্যান্সার, মেন্সের অ্যান্সার রাইটিং করা সম্ভব হবে। তো এখানে একটা চিত্র রয়েছে বাম দিকে, কোয়ালিশন পার্টি। কোয়ালিশন পার্টি কাকে বলা হয়? যখন একটা সরকার সমবেতভাবে তৈরি হয়, একটা কোনো দল সরকার তৈরি করে না, বিভিন্ন দল মিলে জোট তৈরি করে সরকার তৈরি করে, যেটা আমরা বলি, যেটা জোট সরকার যেটাকে বলি, সেটাকেই কোয়ালিশন গভর্নমেন্ট বলা হচ্ছে। নেক্সট, many of this group merge their identity with the Congress. তো অনেক গ্রুপ যারা তৈরি হয়েছিল তারা কংগ্রেসের সাথে পরে মার্জ হয়ে যায়। Very often they did not continue to exist within the Congress as group and individuals holding different beliefs. পরবর্তীকালে তারা কিন্তু কংগ্রেসের মধ্যেই মিশে গিয়েছিল। In this sense, the Congress was an ideological coalition as well. তো বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন ভাবধারার মানুষ কংগ্রেসে গিয়ে জয়েন করেছেন, তার ফলে কি হয়েছে, কংগ্রেসের মধ্যেই একটা কোয়ালিশন তৈরি হয়ে গেছে, এরকম বলা হতে পারে। ইট অ্যাকোমোডেশন দ্য রিভলিউশনারি অ্যান্ড প্যাসিফিস্ট, কনজারভেটিভ অ্যান্ড রেডিক্যাল, এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেট অ্যান্ড দ্য রাইট, লেফট অ্যান্ড অল সেটস অফ দ্য সেন্টার। তো একে অপরের বিপরীত যে ধ্যান ধারণাগুলো, যে ভাবধারাগুলো, সেই সমস্ত ভাবধারা কংগ্রেসের মধ্যে এসে জুটেছিল। সেখানে যেমন বৈপ্লবিক আন্দোলনের যারা ছিলেন, অর্থাৎ যাদেরকে আমরা এক্সট্রিমিস্ট বলে থাকি, তারাও সেখানে ছিলেন। আবার যাদের মডারেটবাদী বলে থাকি, মধ্যম পন্থায় যারা বিশ্বাসী, অনুনয় বিনয়ে যারা বিশ্বাসী, তারাও ছিলেন। কনজারভেটিভ পার্টি ছিলেন, সংরক্ষণশীলতা মনোভাব, প্রাচীনপন্থী যারা, তারা ছিলেন। রেডিক্যাল ছিলেন, অর্থাৎ আধুনিকপন্থী প্রগতিশীল যারা, তারাও ছিলেন। এই যে বিপরীত নানান ধরনের মানুষ, এর সমাবেশ কিন্তু কংগ্রেসে ঘটেছিল। দ্য কংগ্রেস ওয়াজ আ প্ল্যাটফর্ম ফর নিউমারাস গ্রুপ, ইন্টারেস্ট অ্যান্ড ইভেন পলিটিক্যাল পার্টিস টু টেক পার্ট ইন দ্য ন্যাশনাল মুভমেন্ট। In pre-independence days, many organizations and parties with their own construction and organizational structure were allowed to exist within the Congress. তো কংগ্রেসের মধ্যে এদের সবার স্থান হয়েছিল, কংগ্রেসের মধ্যেই এরা সব ছিল। এইবার বিভিন্ন যে পার্টগুলো আমরা সেগুলো জানব। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভারতের কমিউনিস্ট পার্টি। In early 1920, communist group emerged in different parts of India, taking inspiration from the Bolshevik Revolution in Russia
and evocating socialism as the solution to problem affecting the country. রাশিয়াতে যে বলশেভিক আন্দোলন, বলশেভিক বিপ্লব যেটা হয়েছিল, তাদের ভাবধারাতে উদ্বুদ্ধ হয়ে ভারতের প্রচুর মানুষ এই কমিউনিস্ট পার্টিকে স্বাগত জানায় বা কমিউনিস্ট পার্টির যে ধ্যান ধারণা সেটা গ্রহণ করা শুরু করে। এবং এই যে সোশ্যালিজম, কমিউনিস্ট পার্টির একটা অন্যতম ভিত হচ্ছে সোশ্যালিজম, তো সেইটা তারা গ্রহণ করা শুরু করে। ফ্রম 1935 দ্য কমিউনিস্ট ওয়ার্ক মেনলি ফ্রম উইদিন দ্য ফোল্ড অফ দ্য ন্যাশনাল কংগ্রেস। এটা আমরা অধ্যায়ের আগেই দেখেছি যে 1935 বিভিন্ন কৃষক প্রজা পার্টি বা অন্য এরকম ধরনের যে পার্টিগুলো ছিল যারা শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত, তারাও কিন্তু কংগ্রেসের মধ্যে কাজ করতো একটা সময়, পরে ভেঙে যায়, কিন্তু 1935 নাগাদ এরকম তারা কংগ্রেসের ভেতর কাজ করতো। পার্টিং অফ হুইচ took place in December 1941 when the communists decided to support the British in their war against Nazi Germany. কমিউনিস্টরা 1941 সালে ডিসাইড করে তারা ব্রিটিশকে সাপোর্ট করবে, ব্রিটেনকে সাপোর্ট করবে, কারণ তারা জার্মানির নাজি পার্টিকে, তাদের ধ্যান ধারণাকে সমর্থন করে না। যেহেতু ব্রিটিশরা জার্মানির বিপরীত শক্তিতে ছিল, তাই জন্য তারা ব্রিটিশকে সাপোর্ট করা শুরু করে 1941-এ। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো মনে রাখতে হবে যে ভারতীয় কমিউনিস্ট পার্টি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশকে সাপোর্ট করেছিল, ব্রিটেনকে। কেন করেছিল? কারণ তারা ছিল নাজি পার্টির বিরুদ্ধে। Unlike other non-Congress parties, the CPI had a well-oiled party machinery and decided to cater at the time of independence. যখন স্বাধীনতা সংগ্রামের সময়, ইন্ডিপেন্ডেন্স পাওয়ার সময়, স্বাধীনতার সময় আমরা বলতে পারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কিন্তু ভারতের যথেষ্ট একটা অর্গানাইজড, যথেষ্ট স্ট্রং একটা পার্টি কিন্তু ছিল। কংগ্রেসকে বাদ দিয়ে অন্য পার্টি যদি দেখা যায়, কমিউনিস্ট পার্টির কিন্তু একটা ভিত ছিল। However, independence raised different voices in the party. The basic question that troubled the party was the nature of Indian independence. Was India really free or was freedom a sham? তো এখানে নানা রকম দ্বন্দ্ব রয়েছে। ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করছে, সত্যি সত্যি কি কতটা স্বাধীনতা লাভ করেছে, এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন তারা কিন্তু বিভিন্ন সময় তুলে এসেছে। Soon after independence, the party thought that the transfer of power 1947 was not true independence and encouraged violent uprising in Telangana. ভারত যখন স্বাধীনতা লাভ করল 1947-এ দেশ বিভাগের মাধ্যমে, তখন যারা কমিউনিস্ট পার্টি ছিল তারা বলছে এটা কিন্তু প্রকৃত স্বাধীনতা নয়, এবং তারা কি করছে, তেলেঙ্গানা অঞ্চলে কিন্তু বিদ্রোহ শুরু করছে, এবং সেটা কিন্তু ভায়োলেন্ট আপরাইজিং হচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে একটা বিরাট বড় আন্দোলন তৈরি হচ্ছে। দ্য কমিউনিস্ট ফেল টু জেনারেট পপুলার সাপোর্ট ফর দ্য পজিশন অ্যান্ড ওয়ার ক্রাশড বাই দ্য আর্ম ফোর্সেস। তো তারা এটা সম্ভব করতে পারেনি, আর্ম ফোর্স দ্বারা তাদের কিন্তু পজিশনটাকে, তাদের যে আন্দোলন সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। দিস ফোর্স দেম টু রিথিঙ্ক দেয়ার পজিশন, তাদের অবস্থানটা তখন তাদের ভাবতে আবার শুরু করে নতুন করে। 1951 দ্য কমিউনিস্ট পার্টি অ্যাবান্ডন দ্য পাথ অফ ভায়োলেন্ট রেভলিউশন অ্যান্ড ডিসাইড টু পার্টিসিপেট ইন দ্য অ্যাপ্রোচিং জেনারেল ইলেকশন। তো এই যে ভায়োলেন্ট বিদ্রোহ, হিংসামূলক বিদ্রোহ, এটাকে বন্ধ করে এবং জেনারেল ইলেকশনে, ভোটে তারা দাঁড়াতে শুরু করে। In the first general election, CPI won 16 seats and emerged as the largest opposition party. প্রথম যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে কংগ্রেস এর পরে সবচেয়ে বড় পার্টি হিসেবে কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 16টা সিট পেয়েছিল। দ্য পার্টির সাপোর্ট ওয়াজ মোর সেন্ট্রালাইজড ইন অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার অ্যান্ড কেরালা। অন্ধ্র, পশ্চিমবঙ্গ, বিহার এবং কেরালা, এই চারটে রাজ্যে সিপিআই কিন্তু খুব ভালো ফল করেছিল প্রথম যে ইলেকশন হয় সেই ইলেকশনে। এ কে গোপালন, এসে ডাঙ্গে, ইএমএস, নাম্বরি প্রাত, পিসি যোশী, অজয় ঘোষ, পি সুন্দরাইয়া আর এমন দ্য নোটেবল লিডার অফ সিপিআই। তো এরা সিপিআই লিডার ছিলেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার
The party went through a major split in 1964 following the ideological rift between Soviet Union and China. তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এর মধ্যেও কিন্তু পরে ভাঙন দেখা যাচ্ছে 1964 নাগাদ, যখন তারা সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন যে ইউএসএসআর, তাকে সাপোর্ট করবে নাকি চীনের যে কমিউনিস্ট সিস্টেম তাকে সাপোর্ট করবে, সেইটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হওয়াতে পার্টির মধ্যে কিন্তু ভাঙন আসছে। প্রো সোভিয়েত faction remained as a CPI while the opponent from the CPIM, M means মার্ক্সবাদ, এবং এই যে সিপিআই এবং সিপিআইএম এই দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে পড়ে 1964 নাগাদ। বোথ অফ দিস পার্টিস কন্টিনিউ টু এক্সিস্ট টু দিস ডেজ। আমরা জানি বর্তমানে কিন্তু এই সিপিআই এবং সিপিআইএম এরা উভয়ই কিন্তু রয়েছে। 1964 সময় এরা দুটো ভাগে ভাগ হয়ে যায়। নেক্সট এখানে আমরা এ কে গোপালন সম্পর্কে জানব। এ কে গোপালন, কমিউনিস্ট লিডার ফ্রম কেরালা, worked as the Congress worker, initially joined the Communist Party in 1939. After the split in Communist Party, 1964 joined the CPIM and worked for strengthening the party, respected as a parliamentarian member of parliament from 1952. তো এ কে গোপালন উনি কেরালা থেকে কমিউনিস্ট পার্টির লিডার হিসেবে দাঁড়িয়েছিলেন, লিডার ছিলেন। প্রথমে প্রাথমিক জীবনে কংগ্রেস করতেন, কিন্তু পরবর্তীকালে 1939 কমিউনিস্ট পার্টিতে যোগ দিচ্ছেন এবং পরবর্তীকালে পার্লামেন্টের মেম্বারও ছিলেন। তো এ কে গোপালন গুরুত্বপূর্ণ। সাম অফ দিস লাইক দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি later separated from the Congress and became opposition parties. তো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি যেটা কংগ্রেসেরই অংশ ছিল, পরবর্তীকালে কংগ্রেস থেকে ভেঙে বাইরে বেরিয়ে এসে তারা কংগ্রেসের বিপরীত পক্ষ, অপোজিশন হিসেবে উঠে আসে। Despite different regarding the method, specific program and policies, the party managed to contain, is not resolve different and build a consensus. Tolerance and management of faction. This coalition-like character of the Congress give it an unusual strength. Firstly, a coalition accommodates all those who join it, therefore it has to avoid any extreme position and strike a balance on almost all issue. তো যখন কোয়ালিশন কোনো পার্টির মধ্যে থাকে তখন কিন্তু প্রত্যেককে গুরুত্ব দিতে হয়। প্রত্যেকটা দল, একটা দলের ভেতরে, একটা কোয়ালিশনের ভেতরে অনেকগুলো দল থাকে, প্রত্যেকটা দলে কিন্তু গুরুত্ব দিতে হয়। সেই জন্য এরা কোনো এক্সট্রিম পজিশন নিতে পারে না, মিক্সড এদের বিভিন্ন কাজকর্ম করতে হয়। কম্প্রোমাইজ অ্যান্ড ইনক্লুসিভনেস আর দ্য হলমার্ক অফ এ কোয়ালিশন। নানা রকম কম্প্রোমাইজ করতে হয়, কোনো একটা ডিসিশান নিতে পারে না কেউ, কারণ একটা কোয়ালিশন সরকার চলা মানে নানান দলের নানান মত রয়েছে, ফাইনালি কিন্তু কোনো মত কেউ চট করে নিতে পারে না। প্রত্যেকের এখানে মতামতের প্রয়োজন হয়, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় তার জন্য, এবং অনেক সমস্যা সেখানে তৈরি হয়। দিস স্ট্র্যাটেজি পুট দ্য অপোজিশন ইন এ ডিফিকাল্টি। অপোজিশন এখানে সমস্যায় পড়ে। এনিথিং দ্যাট দ্য অপোজিশন ওয়ান্টেড টু সে উড অলসো ফাইন্ড এ প্লেস ইন দ্য প্রোগ্রাম অ্যান্ড আইডিওলজি অফ দ্য কংগ্রেস। তো কংগ্রেসের মধ্যেই যে এতগুলো কোয়ালিশন রয়েছে, তার ফলে কি হয়ে যায়, কংগ্রেসের মধ্যেই নানা রকম ভাবধারা রয়েছে, তার ফলে অপোজিশন যেটা বলতে চায়, অপোজিশনের মূল যেটা বক্তব্য হয়, সেটা কংগ্রেসের বক্তব্য অলরেডি, কারণ কংগ্রেসের মধ্যে সেরকম ধ্যান ধারণার লোক রয়েছে। এই জিনিসটি বারবার হতে দেখা যায়। যখন ওই সোশ্যালিস্ট পার্টি আলাদা হয়ে যায় কংগ্রেস থেকে, পরবর্তীকালে কংগ্রেসই দেখা যাচ্ছে তারা সোশ্যালিজমের ভাবধারা গ্রহণ করছে। সুতরাং কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি আর স্ট্রং হতে পারছে না, যদিও তারা অপোজিশন, কিন্তু তারা স্ট্রং হতে পারছে না কারণ তাদেরই ভাবধারার লোক কংগ্রেসে রয়েছে। এই সুবিধাটা কিন্তু কংগ্রেস পেয়েছিল, এখানে এটা বলতে চাওয়া হচ্ছে সেই বিষয়টাই। সেকেন্ডলি ইন আ পার্টি দ্যাট হ্যাজ দ্য নেচার অফ এ কোয়ালিশন দ্যার ইজ আ গ্রেটার টলারেন্স অফ internal differences and ambition of various group and leader are accommodated. একটা পার্টির যখন কোয়ালিশন থাকছে সেখানে কিন্তু একটা সম্প্রীতির ভাব কিন্তু থাকছে, যতই ডিফারেন্স থাকুক না কেন সেখানে কিন্তু একটা সম্প্রীতির ভাব থাকছে। দ্য কংগ্রেস ডিড বোথ দিস থিং ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড কন্টিনিউড ডিউরিং দিস ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স। ফ্রিডম স্ট্রাগলের সময় এটা শুরু করে
এবং ইন্ডিপেন্ডেন্সের পরেও তারা এই বিষয়টা রাখতে সক্ষম হয়েছিল, অর্থাৎ তাদের মধ্যেই নানা রকম ভাবধারার লোক ছিল। দ্যাট ইজ ওয়াই ইভেন ইফ এ গ্রুপ ওয়াজ নট হ্যাপি উইথ দ্য পজিশন অফ দ্য পার্টি or with its share of power, it would remain inside the party and fight the other group rather than leaving the party and becoming the opposition. তো কংগ্রেসের মধ্যেই ভিন্ন ভাবধারার লোক থেকে যায়, তারা অন্য দল তৈরি না করে কংগ্রেসের মধ্যেই কিন্তু তারা ছিল। This group inside the party are called faction. The coalition nature of the Congress party tolerated and in fact encouraged various faction. Some of these factions are based on ideological consideration, but very often these functions are rooted in personal ambition and rivalries. তো এখানেই কিছু সমস্যা তৈরি হয় পার্সোনাল অ্যাম্বিশন যখন বিষয় চলে আসছে, অর্থাৎ কংগ্রেসের মধ্যেই হয়তো দেখা যাচ্ছে কোনো একটা দল রয়েছে, কোনো ভাবধারার মানুষ রয়েছে যারা কিনা একটু ডমিনেন্স করতে চাইছে কংগ্রেসের মধ্যেই, তখনই কিন্তু একটা সমস্যা, একটা রাইভেলারি, একটা দ্বন্দ্ব, একটা প্রতিযোগিতা কিন্তু এখানে তৈরি হয়ে যায়। ইনস্টেড অফ বিং এ উইকনেস, ইন্টারনাল ফ্যাকশনালিজম বিকাম স্ট্রেংথ অফ দ্য কংগ্রেস। কংগ্রেসের এটা স্ট্রেংথ হিসেবে উঠেছিল, উইকনেস হিসেবে নয়। কারণ ওই বিপরীত অপোজিশন পক্ষের বক্তব্য কিন্তু এখানে খুব একটা কাজে আসতো না, কারণ অপোজিশনের বক্তব্যের মানুষ অলরেডি কংগ্রেসের মধ্যে রয়েছে, তো কংগ্রেসের মধ্যেও সেই কথাটা বলা চলছে। সুতরাং এই কারণে কংগ্রেসের বিপরীত যারা ছিল, অপোজিশন যারা ছিল, তারা কিন্তু আলাদা করে কিছু তাদের অস্তিত্ব সেরকমভাবে স্ট্রং ছিল না, এই বিষয়টা বুঝতে হবে। এখানে ভারতীয় জনতা সংঘ সেটার বিষয়ে বলা রয়েছে। ভারতীয় জনসংঘ ফর্ম ইন 1951, 1951-তে ভারতীয় জনসংঘ পার্টিটা তৈরি হচ্ছে, উইথ শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাজ ইস ফাউন্ডার প্রেসিডেন্ট। শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘ তৈরি করছে। ইট লিনেজ হাউএভার ক্যান বি ট্রেসড ব্যাক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস অ্যান্ড দ্য হিন্দু মহাসভা বিফোর ইন্ডিপেন্ডেন্স। তো এর সাথে সাথে এই হিন্দু মহাসভা এবং আরএসএসের ভাবধারার কিছু মিল ছিল এই দলের সাথে। দ্য জনসংঘ ওয়াজ ডিফারেন্ট ফ্রম আদার পার্টি ইন ফর্ম অফ আইডিওলজি অ্যান্ড প্রোগ্রাম। অন্য পার্টির থেকে এটা আলাদা ছিল। ইট এমফাসাইজ দ্য আইডিয়া অফ ওয়ান কান্ট্রি, ওয়ান কালচার, ওয়ান নেশন অ্যান্ড বিলিভ দ্যাট দ্য কান্ট্রি কুড বিকাম মডার্ন, প্রোগ্রেসিভ অ্যান্ড স্ট্রং অন দ্য বেসিস অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড ট্র্যাডিশন। এরা মনে করতো যে সারা ভারতে একটাই আইডিয়া থাকবে, একটাই দেশ, একটাই কালচার, সারা ভারতে একই কালচার থাকবে, সেম কালচার থাকবে। তো এই বিষয়টা কিন্তু এদের ধ্যান ধারণার মধ্যে ছিল। দ্য পার্টি কল্ড ফর এ রিইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন অখণ্ড ভারত। তো অখণ্ড ভারত, এইখানে তারা এই ভারত এবং পাকিস্তানের পুনর্মিলনের কথা কিন্তু বলে। দ্য পার্টি ওয়াজ ইন টলারেন্ট অফ দ্য অ্যাজিটেশন অফ রিপ্লেস ইংলিশ উইথ হিন্দি অ্যাজ দ্য official language of India and was also opposed to the granting of concession to religious and cultural minorities. তো এখানে কি বলা হচ্ছে যে হিন্দিকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে হবে, ইংলিশের বদলে হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে হবে, কারণ প্রথমে ইংলিশটাই ছিল, তো সেখানে রিপ্লেস করে দেওয়ার কথা বলা হয়। দুটো একই সাথে রাখার কথাও কিন্তু বলা হয়নি, যেটা বর্তমানে আছে দুটো একই সাথে আছে, কিন্তু এখানে রিপ্লেস করে দেওয়ার কথা বলা হয়েছিল। এবং এখানে রিলিজিয়াস মাইনরিটি যারা, তাদেরকে কিন্তু এক্সট্রা যে সমস্ত কনসেশন দেওয়া হয় সেইটা দেওয়ার কথা কিন্তু তারা বলেননি, বা তারা এটার বিরোধিতা করেছিলেন। দ্য পার্টি ওয়াজ কনসিস্টেন্ট অ্যাডভোকেট অফ ইন্ডিয়া ডেভেলপিং নিউক্লিয়ার ওয়েপন, স্পেশালি আফটার চায়না ক্যারিড আউট ইটস অ্যাটমিক থ্রেটস ইন 1964। তো ইন্ডিয়াকে নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার ওয়েপন সমৃদ্ধ দেশ বানাতে হবে, এটাও কিন্তু তারা বলেছিল ভারত চীন যুদ্ধের পরে। ইন দ্য 1950s, জনসংঘ রিমেন অন দ্য মার্জিন অফ ইলেকটোরাল পলিটিক্স and was able to secure only 3 Lok Sabha seat in 1952 election and 4 seat in 1957 general election to Lok Sabha. তো এখানে কতগুলো সিট পেয়েছিল সেটা বলা হচ্ছে, 52-তে 3টে, 57-তে 4টে। In the early years, his support came
mainly from the urban areas in Hindi speaking states in Rajasthan, Madhya Pradesh, Delhi, Uttar Pradesh. তো এই সমস্ত রাজ্যে থেকে এরা সিট পেয়েছিল। দ্য পার্টি লিডার ইনক্লুড শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, বলরাজ মান্ডক। দ্য ভারতীয় জনতা পার্টি ট্রেস ইটস রুট টু দ্য ভারতীয় জনসংঘ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি বর্তমানে যে বিজেপি পার্টি রয়েছে তাদের যে মূল উৎস সেটা কিন্তু এই ভারতীয় জনসংঘ থেকে এসেছিল। তো এটা মূল বিষয়, আমরা আইডিওলজিটা দেখলেই বুঝতে পারি যে ভারতীয় জনতা পার্টির সাথে মিল রয়েছে। এবং এই দীনদয়াল উপাধ্যায়ের নামে বর্তমানে প্রচুর স্কিম, কেন্দ্র সরকারের নানা রকম স্কিম রয়েছে, আমরা সেটাও জানি। তো এই হচ্ছে মূল বিষয়। দীনদয়াল উপাধ্যায় সম্পর্কে এখানে বলা রয়েছে 1916 to 1968, ফুল টাইম RSS ওয়ার্কার since 1942, ফাউন্ডার মেম্বার অফ দ্য ভারতীয় জনসংঘ, জেনারেল সেক্রেটারি অ্যান্ড লিডার প্রেসিডেন্ট অফ ভারতীয় জনসংঘ, ইনিশিয়েটেড দ্য কনসেপ্ট অফ ইন্টিগ্রাল হিউম্যানিজম। তো ইন্টিগ্রাল হিউম্যানিজম এটা কিন্তু তিনি প্রপাউন্ড করেছিলেন। এই কনসেপ্টটা কিন্তু তার, ইন্টিগ্রাল হিউম্যানিজম, এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রাল হিউম্যানিজম। এবং উনি ভারতীয় জনসংঘের প্রেসিডেন্টও ছিলেন এবং ফাউন্ডার মেম্বারও ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে। তো এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় জনসংঘ থেকেই কিন্তু পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি উঠে আসে। তো এরপরের অংশ দেখব, সিন্স দেয়ার ওয়াজ রুম উইদিন দ্য পার্টি ফর ভেরিয়াস ফাংশনস টু ফাইট উইদিন ইচ আদার, ইট মিন দ্যাট লিডার representing different interests and ideologies remained within the Congress rather than go out and from a new party. তো কংগ্রেসের মধ্যেই থেকে যায় বিভিন্ন আইডিওলজি, একই বিষয় বলা হচ্ছে এখানে। তারা কিন্তু আলাদা করে দল তৈরি করেনি, কংগ্রেসের মধ্যেই ভিন্ন ভাবধারার লোক ছিল। Most of the state units of the Congress are made up of numerous faction. The faction took different ideological position, making the Congress appear as a grand centrist party. The other party primarily attempted to influence this faction and thereby indirectly influence policy and decision making from the margin. They were far removed from the actual exercise of authority. They were not alternative to the ruling party. Instead, they constantly pressurized and criticized, ensued and influenced the Congress. তো এত যে ডাইভার্সিটি কংগ্রেসের মধ্যে ছিল, তারা নিজেদের মধ্যেই নিজেদের ক্রিটিসিজম তাদের মধ্যে চলতো। রুলিং পার্টি যারা ছিল তাদের ভিতরেই কিন্তু এতগুলো ডিভিশন হয়ে গিয়েছিল যে এরা কিন্তু একই সাথে চলতে শুরু করে এবং তাদের মধ্যেকার দ্বন্দ্ব সত্ত্বেও তারা কিন্তু একই সাথেই ছিল। দ্য সিস্টেম অফ ফ্যাকশন ফাংশন অ্যাজ ব্যালেন্সিং মেকানিজম উইদিন দ্য রুলিং পার্টি। তো এটা একটা ব্যালেন্সিং মেকানিজম হিসেবে ছিল, তাদের অভ্যন্তরে একটা ব্যালেন্স হিসেবে কাজ করছিল, যে কিছু লোক এক ধরনের ভাবধারা আর কিছু লোক অন্য ভাবধারা, এর মধ্যে একটা কিন্তু ব্যালেন্স ক্রিয়েট ছিল। অর্থাৎ কোনো ডিসিশান কিন্তু সরকার হঠাৎ করে নিয়ে নিতে পারতো না তাদের ইচ্ছা মতো। তো ডিসিশানটাও কিন্তু অনেক বেশি ভেবেচিন্তে সব কিছু ব্যালেন্স করে তাদের নিতে হতো। পলিটিক্যাল কম্পিটিশন দেয়ারফর টুক প্লেস উইদিন দ্য কংগ্রেস। কংগ্রেসের মধ্যেই পলিটিক্যাল কম্পিটিশন ছিল। ইন দ্যাট সেন্স, ইন দ্য ফার্স্ট ডিকেড অফ ইলেকট্রাল কম্পিটিশন, দ্য কংগ্রেস অ্যাক্ট বোথ অ্যাজ দ্য রুলিং পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ অপোজিশন। তো একই সাথে কংগ্রেস রুলিং পার্টি এবং অপোজিশন হিসেবেই ছিল, কারণ আমরা দেখেছি প্রথম যে ইলেকশন হয় সেখানে সব ম্যাক্সিমাম সিট কংগ্রেস সেখানে পেয়ে গেছে, 90% সিট কংগ্রেস পেয়ে গেছে। তো সেখানে সেজন্য তারাই বলা হচ্ছে যে তারাই রুলিং পার্টি আবার তারাই অপোজিশন পার্টি, কারণ তাদের মধ্যেই নানান ভাবধারা আছে। কোনো একটা ডিসিশন কোনো একটা মন্ত্রী নিল, তার মধ্যেই তার দলের ভেতর থেকেই কিন্তু সেখানে অপোজ করা হবে, কারণ তারা অন্য ভাবধারা। তো এই বিষয়টা প্রথম দিকে কিন্তু চলেছিল বেশ কয়েকটা বছর। দ্যাট ইজ দ্য হোয়াই দ্য পিরিয়ড অফ ইন্ডিয়ান পলিটিক্স হ্যাজ বিন ডিসক্রাইব এজ দ্য কংগ্রেস সিস্টেম। এটাকে পুরোটাই কংগ্রেস সিস্টেম বলে অভিহিত করা হয়। এই যে সময়টা ছিল, যতদিন কংগ্রেস ডমিনেন্স করেছে, নিজেরাই তারা রুলিং পার্টি, নিজেরাই অপোজিশন পার্টি, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। এরপর ইমার্জেন্স অফ অপোজিশন পার্টিস। তো ওয়ান পার্টি ডমিনেন্স এরা থেকে কিভাবে অপোজিশন পার্টিতে তারা পরিণত হচ্ছে সেটা কিন্তু
এখানে এরপরে বলা রয়েছে। তো আমরা দেখব বিভিন্ন পার্টি বিভিন্ন আলাদা আলাদা অংশে তারা কিন্তু ভেঙে যাচ্ছে এবং ধীরে 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 অপোজিশনরা কিন্তু শক্ত হচ্ছে, তারা হাল ধরছে, সেটা আমরা এখানে দেখতে পারবো। As we have noted above, it is not that India did not have opposition party during this period. তো কংগ্রেস ডমিনেন্সের সময় যে অপোজিশন পার্টি ছিল না তা নয়। While discussing the result of the election, we have already come across the name of many parties other than the Congress. Even then, India had a large number of diverse and vibrant opposition parties than many other multi-party democracy. তো ভারতে যথেষ্ট অপোজিশন পার্টি ছিল, অন্যান্য আরও অনেক পার্টি ছিল এবং তাদের ডাইভার্সিটিও যথেষ্ট ছিল, নানান ধরনের পার্টি ছিল। এত বড় দেশ, তো এত নানান জায়গাতে নানান পার্টি ছিল এবং সেটা অন্যান্য গণতন্ত্রের থেকে আরও অনেক বেশি। স্বাভাবিক, ভারতবর্ষ এত বড় দেশ, সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষ, তো সেখানে ডাইভার্সিটি পার্টি থাকবে, এটা স্বাভাবিক। সাম অফ দিস হ্যাড কাম ইন টু বিং ইভেন বিফোর দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন অফ 1952। অনেক পার্টি কিন্তু 1952 সালের পরে আসে, যখন ফার্স্ট জেনারেল ইলেকশন সম্পন্ন হলো তারপরে অনেক পার্টি কিন্তু আসে। Some of the parties played an important part in the politics of the country in the 60s and 70s. 60s 70s এর সময় এই সমস্ত পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। 1975-এর যে এমার্জেন্সি হয়েছিল, এটা একটা ল্যান্ডমার্ক। 1975-এর এমার্জেন্সি, এটা থার্ড এমার্জেন্সি ছিল এবং এই বিষয়টা কিন্তু খুব বড় হাইলাইট করা আছে। আমরা এই বইতেই দেখতে পাবো 1975-এ যখন একটা বড় পরিবর্তন হচ্ছে, গণতন্ত্রকে কিন্তু সরাসরি বলা যায় যে গণতন্ত্রকে কিন্তু হত্যা করার পরিকল্পনা চক্রান্ত এখানে হয়েছিল। আমরা একটু ভাবলেই বুঝতে পারি বা আমরা ইমার্জেন্সি সম্পর্কে জানি, এমার্জেন্সির কীভাবে মিসইউজ করা হয়েছিল সেটা কিন্তু আমরা অলরেডি পলিটিতে পড়েছি। ইন্টারনাল ডিস্টারবেন্সের অজুহাত দেখিয়ে, ইন্টারনাল ডিস্টারবেন্সের কোনো এক্সপ্লেনেশন ছিল না, তার অজুহাত দেখিয়ে শুধুমাত্র প্রেসিডেন্ট সাথে প্রাইম মিনিস্টারের পরামর্শক্রমে কারো লিখিত কোনো কিছু না নিয়ে, কাউকে না জানিয়ে এখানে কিন্তু করা হয়েছিল এবং অপোজিশনদের মুখ বন্ধ করা হয়েছিল, প্রচুর মানুষকে জেলে ভরে দেওয়া হয়েছিল এবং সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল। তো যাই হোক, কংগ্রেস ডমিনেন্সটা ওইরকমভাবে কিন্তু ধীরে ধীরে পড়তে শুরু করে। সেই সময় পিক টাইমে ছিল কংগ্রেস এবং সেখান থেকে আমরা দেখব পরবর্তীকালে 1978-এ পাওয়ার চেঞ্জ হচ্ছে। তো সেই গল্পগুলো এখানে আসবে। The root of almost all the non-Congress parties of today can be traced one or another of the opposition parties of the 1950. তো এই সময় যে অপোজিশন পার্টিগুলো ছিল তাদেরই ফলাফল স্বরূপ বর্তমান যে পার্টিগুলো আলাদা আলাদা পার্টি রয়েছে, যেমন ওই জনতা সংঘ দেখা হলো, যেটা ভারতীয় জনসংঘ, সেখান থেকে বিজেপি উদ্ভূত হয়েছে। তো এরকম ধরনেরই বিভিন্ন পার্টির কিন্তু ইমার্জেন্স হয়েছে ওই সময়কার পার্টি থেকে। All these position parties succeeded in gaining only a token representation in the Lok Sabha and State Assembly during this period. Yet their presence played a critical role in maintaining the democratic character of the system. তাদের সংখ্যাটা কম থাকলেও গণতন্ত্রে তাদের ভূমিকাটা কিন্তু নেহাত ফেলে দেওয়ার মতো ছিল না। These parties offered a sustained and often principled criticism of the politics and parties of the Congress party. তারা যথেষ্ট ক্রিটিসাইজ করতো পার্টিকে, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে গেলে অপোজিশনের প্রয়োজন রয়েছে, অপোজিশনের যে কাজ তারা সেটা ভালোভাবেই করতো। This kept the ruling party under check and often changed the balance of power within the Congress. তো এরাই বাধ্য করতো, এই সমস্ত ছোটোখাটো পার্টি বাধ্য করতো কংগ্রেসকে সঠিক পথে চলতে, তাদের ভুলভ্রান্তিগুলো দেখার জন্য কিন্তু এরাই এদের বাধ্য করতো। বাই কিপিং ডেমোক্রেটিক পলিটিক্স অল্টারনেটিভ অ্যালাইভ। স্বতন্ত্র পার্টি, আরেকটা পার্টি, স্বতন্ত্র পার্টি আগস্ট 1959-এ ফর্ম হচ্ছে, অনেক পরে। আফটার দ্য নাগপুর রেজলিউশন অফ দ্য কংগ্রেস হুইচ কল্ড ফর ল্যান্ড সিলিংস, টেক ওভার ফুড গেন, ট্রেড by the state and adoption of cooperative farming, the party was led by old congressmen like Chakrabarti Raja Gopalachari, K. Munshi, N.G. Rongo and Minu Mashani. The party stood out from the other in terms of its position on economic issue. তো অর্থনৈতিক যে পরিবর্তন কংগ্রেস করতে চেয়েছিল তার ফলে বেশ কিছু লোক কংগ্রেস থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র পার্টি তৈরি করে। তো স্বতন্ত্র পার্টি কখন তৈরি হচ্ছে?
1959 তৈরি হচ্ছে এবং বড় বড় নাম এখানে রয়েছে। চক্রবর্তী রাজগোপালাচারী, কে এম মুন্সি, এন.জি. রঙ্গ, এরা প্রত্যেকে বড় বড় লিডার স্বাধীনতার সময় থেকেই তারা ছিলেন। তারা এই স্বতন্ত্র পার্টি তৈরি করছেন। স্বতন্ত্র পার্টি ওয়ান্টেড দ্য গভর্নমেন্ট টু বি লেস অ্যান্ড লেস ইনভলভ ইন কন্ট্রোলিং দ্য ইকোনমি। এরা কি চাইছে? অর্থনীতিতে সরকারের হাত যেন কমে, অর্থাৎ যেটা সোশ্যালিজমের বিপরীত বিষয়, যেটা বাজার অর্থনীতির বিষয়, যে সরকারের হাত থেকে ছেড়ে বাজারের হাতে অর্থনীতিটা তুলে দেয়া। এই স্বতন্ত্র পার্টি এরা কিন্তু বাজার অর্থনীতিকে সাপোর্ট করছে। ইট বিলিভ দ্যাট প্রসপারিটি কুড কাম অনলি থ্রু ইন্ডিভিজুয়াল ফ্রিডম। এরা বলছেন যে ব্যক্তি স্বাধীনতার থেকেই কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধিটা আসবে। It was critical of the development strategy of state intervention in the economy, centralized planning, nationalization and the public sector. তো যত রকম সরকারি ইনভলভমেন্ট রয়েছে সবকটাকে কিন্তু এরা সমালোচনা করছেন। এরা বলছেন কি, ইকোনমিকে ফ্রি করতে হবে, প্ল্যানিং, সেন্ট্রালাইজড প্ল্যানিং বন্ধ করতে হবে, ন্যাশনালাইজেশন, পাবলিক সেক্টর এটাও বন্ধ করতে হবে। তো এই বিষয়টা কিন্তু এরা বলছে। ইট ইনস্টিড ফেভার এক্সপ্যানশন অফ ফ্রি প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরের বৃদ্ধি এরা কিন্তু এটা বলছেন। দ্য স্বতন্ত্র পার্টি ওয়াজ এগেইনস্ট ল্যান্ড সিলিংস অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড অপোজড কোঅপারেটিভ ফার্মিং অ্যান্ড স্টেট ল্যান্ডিং। তো জমির বন্টন বা এগ্রিকালচারের সিস্টেমের যে বিধি ব্যবস্থা, কোঅপারেটিভ ফার্মিং, কোঅপারেটিভ সোসাইটি দিয়ে ফার্মিং, এই সমস্ত এরা অপোজ করছেন। ইট ইজ অলসো অপোজ টু দ্য প্রোগ্রেসিভ ট্যাক্স রিজাইম অ্যান্ড ডিম্যান্ড ডিসম্যান্টলিং অফ দ্য লাইসেন্সিং রিজাইম। তো লাইসেন্স পলিসি, সমস্ত এই ধরনের যে পলিসিগুলো ছিল, যেটা আমরা দেখব 1991 গিয়ে পরিবর্তন করতে বাধ্য হয়েছে কংগ্রেস সরকার, সেটা কিন্তু এরা অনেক আগে থেকেই বলে আসছেন। ইট ওয়াজ ক্রিটিক্যাল অফ দ্য পলিসি অফ নন অ্যালাইনমেন্ট অ্যান্ড মেনটেনিং ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড অ্যাডভোকেট ক্লোজার টাইস উইথ দ্য ইউনাইটেড স্টেটস। তো এখান থেকে পরিষ্কার বুঝতে পারি আমরা যে সোভিয়েত ইউনিয়ন যারা কিনা সোশ্যালিজমকে সাপোর্ট করে, যারা কিনা পাবলিক সেক্টরকে সাপোর্ট করে, পাবলিক সেক্টরের কন্ট্রোলকে সাপোর্ট করে, যারা কিনা বাজার অর্থনীতির বিরুদ্ধে, সেই সোভিয়েত ইউনিয়নকে সাপোর্ট তারা করছেন না, এবং যারা কিনা বাজার অর্থনীতির প্রবক্তা ইউনাইটেড স্টেটস তাকে সাপোর্ট করছে। দ্য স্বতন্ত্র পার্টি গেইন স্ট্রেংথ ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য কান্ট্রি বাই ওয়ে অফ মার্জার উইথ নিউমারাস রিজিনাল পার্টি অ্যান্ড ইন্টারেস্ট। স্বতন্ত্র পার্টি কীভাবে শক্তি সংগ্রহ করছে? নানান ছোটোখাটো পার্টি, বিভিন্ন মানুষকে তারা সংযুক্ত করে নিচ্ছেন। ইট অ্যাট্রাক্টেড দ্য ল্যান্ডলর্ড and princes who wanted to protect their land and status that was being threatened by the land reform legislation. ল্যান্ডলর্ড এবং প্রিন্সেস যারা ছিল, আমরা জানি জমিদারি প্রথা বিলোপ করা হয়েছিল, তো সেই বিষয়টা কিন্তু এরা মেনে নেননি। দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ক্লাস হু আর এগেইনস্ট ন্যাশনালাইজেশন অ্যান্ড দ্য লাইসেন্সিং পলিসি অলসো সাপোর্ট দ্য পার্টি। তো যারা এই বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, অর্থাৎ প্রাইভেট সেক্টরের যারা বড় বড় প্লেয়ার, প্রাইভেট সেক্টর, তারা সাপোর্ট করবে স্বতন্ত্র পার্টিকে, স্বাভাবিক। ইটস ন্যারো সোশ্যাল বেস অ্যান্ড দ্য ল্যাক অফ ডেডিকেটেড ক্যাডার পার্টি মেম্বার ডিড নট অ্যালাউ ইট বিল্ড এ স্ট্রং অর্গানাইজেশন নেটওয়ার্ক। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজদের, বিজনেসম্যানদের সাপোর্ট ছিল, কিন্তু একদম বেস লেভেলে সাধারণ মানুষের সাথে এদের যোগাযোগ কম ছিল, যার কারণে এটা বড় পার্টি হিসেবে উঠে আসতে পারেননি। চক্রবর্তী রাজগোপালাচারী সম্পর্কে বলা রয়েছে, senior Congress and literacy writer, close associate with Mahatma Gandhi, member of Constituent Assembly, first Indian to be Governor General of India, Minister in Union Cabinet, late become Chief Minister of Madras State, first recipient of Bharat Ratna Award, ফাউন্ডার অফ দ্য স্বতন্ত্র পার্টি। তো চক্রবর্তী রাজগোপালাচারী সম্পর্কে অনেক অনেক ইনফরমেশন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের হিস্ট্রির জন্য, ফ্রিডম স্ট্রাগলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যিনি কি করেছিলেন, মহাত্মা গান্ধীর সাথে সরাসরি যোগাযোগ ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য ছিলেন, সংবিধান সভার সদস্য ছিলেন, এবং উনি প্রথম গভর্নর জেনারেল হন ভারতের। আমরা জানি প্রথম এবং শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজগোপালাচারী ছিলেন। মাউন্ট ব্যাটেন এরপর একজনই মাত্র ভারতীয় হয়েছিলেন 48 থেকে 50 পর্যন্ত। ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, মাদ্রাজের চিফ মিনিস্টার হন, এবং প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড উনি পেয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, প্রথম ভারতরত্ন পেয়েছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী, এবং উনি এই স্বতন্ত্র পার্টিটা কিন্তু তৈরি করেছেন পরবর্তীকালে। তো গুরুত্বপূর্ণ বিষয়।
These parties prevented the resentment with the system from turning anti-democratic. These parties also groomed the leader who were to play a crucial role in the shaping of a country. তো অ্যান্টি ডেমোক্রেটিক যাতে না হয়ে যায় তার জন্য এই পার্টিগুলো, ছোট ছোট যে পার্টিগুলো ছিল, তারা ছিল বলেই তো কংগ্রেস অ্যান্টি ডেমোক্রেটিক হতে পারেনি। কারণ কোনো একটা পার্টি শুধুমাত্র একাই ডমিনেন্স করবে, অন্য পার্টিকে পাত্তাই দেবে না, এটা কিন্তু ডেমোক্রেসি নয়। ডেমোক্রেসিতে সবার কথা শুনতে হবে, এবং অপোজিশন এই ছোট ছোট পার্টিগুলো ছিল বলেই অ্যান্টি ডেমোক্রেটিক সিস্টেম তৈরি হতে পারেনি। ইন দ্য আর্লি ইয়ার্স there were a lot of mutual respect between the leader of the Congress and those of the opposition. মিউচুয়াল রেসপেক্ট কিন্তু ছিল, প্রত্যেক পার্টি প্রত্যেককে তারা সম্মান করতেন। দ্য ইন্টারিম গভর্নমেন্ট দ্যাট রুল দ্য কান্ট্রি আফটার declaration of independence and the first general election include opposition leaders like Dr. Ambedkar and Shyamakant Mukherjee in the cabinet. তো যতক্ষণ না আমাদের সংবিধান তৈরি হয়ে আসছে 1950 পর্যন্ত, ততদিন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এবং ইন্টারিম গভর্নমেন্টে কিন্তু নানান ভাবধারার মানুষ সরকারে কিন্তু ছিলেন। বি আর আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো আলাদা আলাদা ভাবধারার মানুষ এখানে ছিলেন। জওহরলাল নেহরু often referred to this fondness for socialist party and invited socialism leader like জয়প্রকাশ নারায়ণ to join his government. তো এখানে জয়প্রকাশ নারায়ণকে ইনভাইট করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টে থাকার জন্য। দিস কাইন্ড অফ personal relationship with and respect for political adversities declined after the party competition grew more intense. তো এই ধরনের পার্সোনাল রিলেশনশিপ কিন্তু কমে আসে যত পার্টির মধ্যে কম্পিটিশনটা বাড়তে দেখা যায়। Thus the first phase of democratic politics in your country was quite unique. The inclusive character of the national movement led by the Congress enabled it to attack different section, group and interest making in a broad-based social and ideological coalition. তো প্রথম বিষয়টা খুবই ইউনিক ছিল, আলাদা আলাদা গ্রুপ থাকার কারণে কংগ্রেস, যেটা বারবারই দেখা যাচ্ছে, কংগ্রেস কিন্তু একটা অন্য ধরনের পজিশনে ছিল। এখানে বিহারের ভিলেজ এরিয়াতে পার্টির কম্পোজিশন সম্পর্কে একটা লেখা রয়েছে। কি রোল অফ দ্য কংগ্রেস ইন দ্য ফ্রিডম স্ট্রাগল দাস গেভ ইট এ হেড স্টার্ট ওভার আদার। যেহেতু কংগ্রেস ফ্রিডম স্ট্রাগলের মূল লিডাররা কংগ্রেস থেকেই বিলং করতো, তাই জন্য কংগ্রেসের ডমিনেন্স ছিল প্রথম কয়েক বছর। As the ability of the Congress to accommodate all interest and all aspirants for political power steadily declined, other political parties started gaining greater significance. তো পরবর্তীকালে কংগ্রেস তার গুরুত্ব হারাতে থাকে নানান কারণে, এবং ছোট ছোট অন্য পার্টিগুলো কিন্তু উঠে আসে। Thus Congress dominance constitutes only one phase in the politics of the country. একটা নির্দিষ্ট সময় পর্যন্তই তাদের ডমিনেন্সটা রাখতে পেরেছিল। উই শ্যাল কাম টু দ্য আদার ফেজেস ইন ল্যাটার পার্ট অফ দিস টেক্সট বুক। অন্যান্য পজিশনগুলো আমরা পরবর্তী সময় আমরা দেখতে পাবো। এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলা রয়েছে, লিডার অফ হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার লিডার ছিলেন, ভারতীয় জনতা সংঘর ফাউন্ডার ছিলেন, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। নেহরুর ফার্স্ট ক্যাবিনেট যেটা ছিল সেখানে মিনিস্টার ছিলেন। রিজাইন্ড ইন 1950 ডিউ টু ডিফারেন্স ওভার রিলেশনস উইথ পাকিস্তানের সাথে রিলেশনের যে বিষয়টা, তার ভিত্তিতে মতভেদ হয়, তিনি সরকার থেকে বেরিয়ে আসেন। প্রথম যে ইলেকশন ছিল, প্রথম ফার্স্ট ক্যাবিনেটে উনি কিন্তু মন্ত্রী ছিলেন। মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভারও মেম্বার ছিলেন। দ্য ফার্স্ট লোকসভা ওয়াজ অপোজড টু ইন্ডিয়ান পলিসি অটোনমি অফ জম্মু কাশ্মীর, অ্যারেস্টেড ডিউরিং জনসংঘ অ্যাজিটেশন এগেনস্ট কাশ্মীর পলিসি, ডায়েড ডিউরিং ডিটেনশন। তো উনি কিন্তু কাশ্মীর ইস্যুতে, জম্মু কাশ্মীর ইস্যুতে কংগ্রেসের সাথে একেবারেই মতবিরোধ তার দেখা দেয়। তিনি রীতিমতো অ্যাজিটেশন শুরু করেন, এবং পরে কিন্তু উনি এই আন্দোলন করতে গিয়ে কিন্তু তার মৃত্যু হয়েছিল। তো এই যে বিষয়, তো এই সমস্ত নানান ইতিহাস, পলিটিক্যাল ইতিহাস আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন লেখার মধ্যে বা বিভিন্ন বিষয়কে কানেক্ট করতে বা বিভিন্ন বিষয় মনে রাখার জন্য, হিস্ট্রির ক্ষেত্রে হোক, ইকোনমি, পলিটি, সমস্ত দিক থেকে আমাদের বিষয়গুলো জানা প্রয়োজন। এর সাথে সাথে আজকের আলোচনাটা এখানে সমাপ্ত করছি। কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে বলবো। ওকে, তো ঠিক আছে, কমপ্লিট করছি এখানে লেকচারটা। নমস্কার, ধন্যবাদ।